ডিম থেরাপির গতিমুখ যে এত তাড়াতাড়ি বদল হবে তা হয়তো শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর কেউ আন্দাজ করতে পারেনি। সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। যে কাটমানি খাবে এই অঞ্চলে তা কোনো খাই না। স্থানীয় মানুষ থেকে শুরু করে এলাকার বিজেপির কর্মীরা জানিয়েছেন কাটমানির সাথে যুক্ত এমন কাউকেই কিন্তু রেয়াত করা হবে না। নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোঁট কাটা শুভজিৎ। তিনি খুব পূর্বাভাস, সবেমাত্র শনিবার, এই শনিবার পূর্বাভাস দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মনে আছে আপনাদের? সনাতনীদের সাবধান করে শ্রমিক বলেছিলেন কি? বলেছিলেন সতর্ক না হলে ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। যে কারণে বললাম নিখুঁত পূর্বাভাস। শনিবারের সেই সতর্কবাণী, সেই পূর্বাভাস বলা ভালো, আজ সোমবার বদলে গেল ডিমের অভিমুখ। কেন বলছি এ কথা? তার কারণ এতদিন যে ডিম তৃণমূলের নেতাকর্মীদের দিকে ধেয়ে যাচ্ছিল, সেই ডিমই এবার ধেয়ে গেল বিজেপি নেতাদের দিকে। যেই ইঙ্গিতটা, যেই আশঙ্কাটা পূর্বাভাস আকারে সেদিন শ্রমিক বলেছিলেন। কিসের অভিযোগ? এই যে ডিমের অভিমুখ বদলে গেল, এই ঘটনায়, এই এলাকায় কি অভিযোগ? এখানে জানা গেল কাটমানি নেওয়ার অভিযোগ। এই কাটমানি নেওয়ার অভিযোগ নিয়েই কিন্তু শনিবার শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, আমরা এক্সটর্শন মানে তোলাবাজি বন্ধ করতে পারিনি। তিনি বলেছিলেন, আপনাদের বিস্তারিত বলবো। ঘটনাস্থল হচ্ছে এক্ষেত্রে যেখানে ঘটনা ঘটলো, মানে ডিমের অভিমুখ বদলে গেল, কোচবিহার। যে ছবিটা আপনাদের দেখাচ্ছি মাত্র, শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি এলাকার পঞ্চারহাট, সেখানে মারমার কাটকাট পরিস্থিতি। ছবি দেখলে বুঝতে পারছেন উত্তেজনা ছিল। বিজেপির 5 নম্বর মণ্ডলের সভাপতি পবিত্র অধিকারী তার নাম, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার, মহিলা মোর্চার সভানেত্রী বিউটি বর্মন, প্রাক্তন আহ্বায়ক কনক বর্মনের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছিলেন একদল মানুষ। দেখুন সেই ছবি, ক্ষোভ প্রকাশ করছেন ডিমাক্রান্ত বিজেপি নেতারা। কাটমানির অভিযোগ, কথায় কথায় উত্তেজনা বেড়ে যায়। প্রথমে ডিম ছোড়া হয়, তারপর মার শুরু হয়। দেখুন ঠিক যে ছবিটা তৃণমূলের নেতা কর্মীরা আক্রান্ত হলে আমরা দেখিয়েছিলাম, হুবহু সেই ছবিই, কিন্তু শুধু আক্রান্তের রংটা বদলে গিয়েছে। এখানে আক্রান্ত গেরুয়া, সবুজ থেকে গেরুয়া বিজেপির পদাধিকারীরা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের গাড়িতে তোলার সময়ও ডিম মারেন বিক্ষোভকারীরা। ডিম কেন মারা হলো, বিক্ষোভকারীরা কি বলছেন শোনাবো আপনাকে। আমার কথা হচ্ছে, যে কোনো নেতা হোক কাটমানি খাওয়া চলবে না। যে কাটমানি খাবে তার আমরা আগামে দেখিয়ে কথা কম। মানে কারা কাটমানি তুলেছে? যে কাটমানি খাবে এই অঞ্চলে তার কোনো খাই না। দেখা কাটমানি খেলে অঞ্চলে ঢুকতে পারবে না। হ্যাঁ, গাড়িতে কাটমানি খাওয়া নেতাদের আমরা প্রশ্রয় দিব না। আমরা গাড়িতে করে মণ্ডল সভাপতি এবং নেতাদের নিয়ে যাওয়া হলো কি কারণে? ওরা খাইছে, ওদের ভয় আছে, তার জন্য ওরা কাছে সেই বিষয়টা আমরা জানি নাকি? খাইছে ওরা, তার জন্য ওদেরকে পুলিশ ইসে করে নিয়ে গেল। কাটমানি ছাড়া যদি অঞ্চলে যদি আপনারা যদি নেতা যদি হতে চান, হতে পারেন, ঠিক আছে, আমরা মাইনে নেব। কাটমানি খাইলে তলে তলে কাটমানি খাবেন আপনারা, শুধু খেয়ে যাবেন, কোনো একটা বিচার, ন্যায্য বিচার হবে না, ওটা আমরা মেনে নিই। শুনলেন, দিনের পর দিন কেউ যদি প্রতারিত হন, যদি সত্যি প্রতারিত হন এবং সৎ থেকে তিনি প্রতারিত হন, তাহলে তার অভিব্যক্তি এরকম হয়। প্রশ্ন হচ্ছে ডিমটা কারা ছুড়লেন? একদল তারা ডিম ছুড়লেন, দেখলেন তারা কারা। শাসক দলের নেতা জেনেও তারা ভয় পেলেন না। এখানে আমি প্রশ্নটা করছি, শাসক দলের নেতা জেনেও তারা ভয় পেলেন না এই বিক্ষোভকারীরা, এরা কারা? কোচবিহার থেকে যে খবর আমরা পাচ্ছি সেটা হলো বিক্ষোভকারীদের অনেকেই বিজেপির সমর্থক, কর্মী। বুঝতে পারছেন? অনেকে এই বিষয়টি গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে দেখছেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে শুরুতে যেটা বললাম, কাটমানি। ওটাই রাগের জায়গা।
বিক্ষোভকারীরা অবশ্য নিজেদের সাধারণ মানুষ হিসেবেই পরিচয় দিতে বেশি আগ্রহী, কিন্তু কাটমানিটা তাদের রাগের কারণ, যে কারণে তাদের রাগের অভিব্যক্তি ডিম, এবং এক্ষেত্রে ডিমের অভিমুখ বদলে গিয়েছে। আজকে কি সাধারণ মানুষের আন্দোলন? অবশ্যই সাধারণ মানুষের আন্দোলন। কোনো নেতার আন্দোলন এখানে কোনো কিছুই নাই। এখানে সাধারণ জনতা খেপে গেছে, তাই আন্দোলন হচ্ছে। সাধারণ মানুষের কোনো নেতার আন্দোলন এখানে কোনো কিছুই নাই। এখানে সাধারণ জনতা খেপে গেছে, তাই আন্দোলন হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই উচ্চারণ, তিনি যেটা বললেন আপনারা খেয়াল করলেন, বললেন সাধারণ জনতা খেপে গিয়েছে তাই আন্দোলন, সাধারণ মানুষ রেগে গিয়েছেন তাই আন্দোলন। এ কারণে শুরুতে বললাম, ঠিক এই পূর্বাভাসটাই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ডিমের অভিমুখ ঘুরে যেতে সময় লাগবে না। তিনি বলেছিলেন এক্সটর্শন আমরা ঠেকাতে পারিনি। তিনি বলেছিলেন আমাদের মধ্যে বিচ্যুতি রয়েছে। শুধু তাই নয়, তিনি একটা দীর্ঘদিনের অভ্যাস থেকে বেরিয়ে আসার যে সময়টা লাগে, একটা ট্রানজিশন পিরিয়ড ইজ রিকোয়ার্ড আমরা যেটাকে বলি। দীর্ঘ 15 বছরে যারা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছিলেন, যারা বদলের বাংলায় বিজেপিকে ভোট দিয়েছেন, বলছেন তাদের মধ্যে যে সুপ্ত বাসনা, যেটা তাদের মধ্যে রিসেসিভ ছিল, সেটা ডমিনেন্ট হয়ে যেতে পারে, প্রকট হয়ে যেতে পারে। শ্রমিক ভট্টাচার্য কিন্তু বলেছিলেন ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন, উনি বলেছেন শনিবার, আজ আমি যখন বলছি আজ সোমবার, এত কম সময় হয়ে গেল, বেশি সময় কিন্তু লাগলো না। 4 মে রাজ্যে পালা বদল হয়েছে। আগামীকাল 3 মাস পূর্ণ হতে চলেছে এই নতুন সরকার, বদলের বাংলার এই বদলের সরকারের। কিন্তু এরই মধ্যে তোলাবাজি বিজেপির একটা বিপত্তির কারণ হয়ে উঠল। যেই আন্দাজটা করেই শ্রমিক ভট্টাচার্য মানে বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, যেই আন্দাজটা করে দিলীপ ঘোষও বলেছিলেন, নাহলে বিজেপির রাজ্য সভাপতি থেকে তাবড়ো নেতারা কেন সতর্কবার্তা দেওয়া শুরু করবেন? নিশ্চয়ই খবর আসছে। এমন নয় যে একদিন তারা বলছেন। খেয়াল করে দেখুন, আমি খুব গুরুত্ব সহকারে এটা বলছি এ কারণে, তার কারণ প্রায় রোজই সতর্ক করছেন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষের মতো নেতারা। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন, শনিবার না তার আগেও তিনি বলেছেন, কিন্তু শনিবার তিনি বলেছিলেন যেটা সেটা কোট করি, গণতন্ত্রে বিরোধীদের উপস্থিতি থাকাও দরকার। গঠনমূলক বিরোধীর ভূমিকায় রয়েছেন এক্ষেত্রে কুণাল ঘোষ। এ কথা নতুন করে আমি টোটকাটা কি বলবো। শাসক পক্ষকে সতর্ক করেছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। তিনি কুণাল বলেছিলেন যে ডাবল ডেকার তোলাবাজি চলছে রাজ্যে। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, যে বিরোধিতাও কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য, কারণ তারা জিরো টলারেন্স দেখাবেন বলেছেন যে কোনো রকম এই দুর্নীতি, তোলাবাজি ইত্যাদি প্রভৃতিতে। 3 মাস হয়নি একটা সরকারের, সেখানে শীর্ষ নেতৃত্বকে বলতে হচ্ছে তোলাবাজি নয়, তোলাবাজি নয়, তোলাবাজি নয়। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। বিচ্যুতি আছে। বিজেপির মাননীয় সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, ওনাদের সরকার পক্ষে চিফ হুইপ অম্লান ভাদুড়ি। বিধানসভা তো আমি খোঁজ পেয়েছিলাম, কিছু জায়গায় বিজেপির নাম করে, আমার নাম করে ব্যবসায়ীদের কাছে যাওয়া হচ্ছে, গিয়ে সেখানে একটা বড় টাকার দাবি করা হচ্ছে। কোথাও মাছ দিতে হবে, কোথাও 50,000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে, এইসব। বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি তারা তো প্রকাশ্যে বলছেন, जहां से मन वहीं से चंदा ले रहा है लोग, ठेकेदार लोग को परेशान कर रहा है, उनको बोल रहा है ये काम कीजिए, ये काम मत कीजिए, इसके लिए पैसा देना होगा, उसके लिए पैसा देना होगा। এই কালচার তো রাতারাতি চেঞ্জ হয় না, আমাদের কাছেও খবর আছে, এবং এর জন্য আমি আমাদের পার্টির লোকেদেরকেও পুলিশে কমপ্লেন করেছি তাদের বিরুদ্ধে। এটা করবে, এটা আমাদের চ্যালেঞ্জ। তাহলে আপনারা এইটা প্রমাণ করে দিচ্ছেন যে বিজেপি এই একটা বড় অংশ এই তোলাবাজিতে ঢুকে গেছে। একটা এলাকায় অশান্তি হচ্ছে, 2-3টে গোষ্ঠী নিয়ে মারামারি হচ্ছে। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ। তোলাবাজিটা শুধু সাধারণ তোলাবাজিতে নেই, তৃণমূলের কোন নেতা যারা বিখ্যাত ছিলেন তোলাবাজির জন্য, তাদেরকে টপকে তারা কেঁচো হয়ে গেছে, তাদের কাছ থেকে তোলা চাইছে। মানে ভাবুন, এটা পুরো ডবল ডেকার তোলাবাজ। শৃঙ্খলা রক্ষা কমিটি এই জন্য আছে যে পার্টির শৃঙ্খলা কেউ ভেঙেছে কিনা, বাইরে কিছু করলে তার জন্য পুলিশ আছে, তারা দেখবে। আর আমাদেরও বক্তব্য যে আমাদের লোকেরা যদি এই ধরনের কোনো উল্টোপাল্টা কাজে যুক্ত হয়, সাধারণ মানুষের অধিকার আছে তার বিরুদ্ধে কমপ্লেন করা, পুলিশে কমপ্লেন করা, পার্টিকে জানানো,
পার্টি তারা ব্যবস্থা নেয়। অলরেডি 200-250 লোককে আমরা সাসপেন্ড করেছি এবং এই প্রক্রিয়া চলবে। পশ্চিম বর্ধমানে যান না, পশ্চিম বর্ধমানে যান, তোলাবাজি অ্যামাউন্ট কি হচ্ছে সেগুলো আপনারা কান পাতলে শুনতে পারবেন। একই পরিবারের একজন যাচ্ছে পূব দিকে, একজন পশ্চিম দিকে, একজন উত্তর দিকে, একজন দক্ষিণ দিকে, চারজনই বলছে এত করে চাই। খোঁজ নিন না পশ্চিম বর্ধমান, শ্রমিকবাবু খোঁজ নিন না পশ্চিম বর্ধমান। এইসব জিনিস যা বিজেপি চালাচ্ছে, কদিন বাদে দেখবেন, 1 বছর বাদে দেখবেন টুলু মণ্ডল শিশু, টুলুর বাবা যেটা কাকারা ঘুরে বেড়াচ্ছে। থেকে তো যাবে সবাইকে, কি আমরা ওই যেটা আপনারা বলেন আর টিএমসি বলে যে ডিটারজেন্ট আর ওয়াশিং মেশিনে ধুয়ে এনেছে, তা তো নয়। সে তো সেই তো রক্ত মাংসের মানুষ। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব, কিন্তু আমাদের মাননীয় রাজ্য সভাপতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্যাটাগরিক্যালি, এখানে কিন্তু ডাউট হবার কোনো জায়গা নেই, 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। আমাদের রাজ্য সভাপতি সাংগঠনিকভাবে হি ইজ দ্য আলটিমেট ইন আওয়ার স্টেট, কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে এবং প্রবাবলি এক্সপেল করাও হয়েছে 2-3 জন, আমি যতদূর খবর আছে। এই রাজ্যের কথা বলছিলাম এতক্ষণ, এবার একটু বাইরে যাই, মানে একটু দেশের দিকে চোখ রাখি। আপনারা জানেন 3টি বিধানসভা উপনির্বাচনের ফল বেরোলো আজ। বিহারের বাঁকিপুর, গুজরাতের মঞ্জলপুর, মধ্যপ্রদেশের দাতিয়া। উপনির্বাচনের ফল বিজেপি 3-1। বিস্তারিত বলবো। ভোটের ময়দানে অভিষেকেই কিন্তু জয় পেয়েছেন প্রশান্ত কিশোর। বিহারের গেরুয়া দুর্গ বাঁকিপুর, সেই বাঁকিপুরে ধস নামিয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। বাঁকিপুরে বিধানসভা উপনির্বাচনে 19,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন জনসুরাজ পার্টি প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিজেপি প্রার্থী নীরজ কুমারকে হারিয়ে প্রথমবার বিধানসভায় পা দিতে চলেছেন একদা ভোট কুশলী পিকে। আরও কিছু তথ্য আপনাদের দিই। 2010 সাল থেকে বাঁকিপুর আসনে জিতে আসছেন নীতিন নবীন। ওই বাঁকিপুরে আগে ছিল পাটনা পশ্চিম বিধানসভা। এরপর 1995 সাল থেকে পাটনা পশ্চিম থেকে জিতে আসছে বিজেপি। সেখানে বিজেপির প্রথম বিধায়ক হন নীতিন নবীনের বাবা নবীন কিশোর প্রসাদ সিনহা। এরপর 2006 সাল, সেখানকার প্রথমবার বিধায়ক নীতিন নবীন। ফলে বুঝতেই পারছেন বিজেপির কেমন স্ট্রং হোল্ড এই বাঁকিপুর। সেখানে সূর্য উঠল জনসুরাজ পার্টি। প্রশান্ত কিশোর এককালে ভোট কুশলী, এবার ময়দানে নেমে তিনি অভিষেকেই বাজিমাত করেছেন। 2026 সালে রাজ্যসভার সাংসদ হওয়ায় আসনটি ছেড়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর এরপরে সেখানে উপনির্বাচনের প্রয়োজনীয়তা, আর তাতেই বিজেপি ধাক্কা খেল। নিট প্রশ্ন ফাঁসকাণ্ডের পর প্রথম উপনির্বাচনে বিহারে গেরুয়া শিবির ধাক্কা খেল। প্রশান্ত কিশোরকে শুভেচ্ছা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মধ্যপ্রদেশের দাতিয়াতেও কংগ্রেস জয়ী হয়েছে। গুজরাতের মঞ্জুলপুরে অবশ্য নিজেদের আসন ধরে রাখতে পেরেছে বিজেপি। भाजपा आज से कुछ ही महीने पहले जिस सीट को करीब 60,000 मतों से 58,000 मतों से वो जीते थे, और जीतने वाले व्यक्ति को मोदी जी ने, भाजपा के नेतृत्व ने बिहार देश का अपने पार्टी का अध्यक्ष बनाया है, जो बिहार के लिए गौरव की बात है। बावजूद इसके उसी विधानसभा के क्षेत्र के लोगों ने अगर भाजपा को इतनी करारी हार दी है, इसका मतलब बिल्कुल साफ है कि जो नेतृत्व यहाँ पर भाजपा ने थोपा है सम्राट चौधरी का, वो बिहार के लोगों को स्वीकार्य नहीं है। पूरा बांकीपुर के जनता और बिहार के सबको बहुत बहुत धन्यवाद। कैसा लग रहा है मैम, प्रशांत जी का पहले ही चुनाव? बहुत ज्यादा है, खुश है। লোকসভা ভোট যত এগিয়ে আসবে 2029, বিভিন্ন রাজ্যে বিজেপির পরাজয়ের মাধ্যমে গোটা দেশে যে বিজেপির সূর্য অস্ত যাচ্ছে এবং নতুন ভারতের নতুন সূর্য তার উদয়ের সময় এসে গেছে, এটা গোটা ভারতের মানুষ দেখছেন। আজকে তার একটা জোরালো একটা যাকে বলে জয়লাভের মধ্যে দিয়ে সেই নতুন ভারতের নতুন সূর্যোদয়ের সূত্রপাত হলো। দেশের মানুষ এটা অন্তত বুঝতে পেরেছে যে একটা ইংরেজিতে ভালো কথা আছে, হি ইজ এ টল টকার অ্যামং দ্য ডুয়ার্স। মানুষ এত রিয়েলাইজ করছে আস্তে আস্তে যে এই লোকগুলো এত প্রতিশ্রুতি দিয়েছিল, শুরু করেছিল প্রতিশ্রুতি দিয়ে, অসংখ্য প্রতিশ্রুতি দিয়ে যেন রাখতে পারেননি। দেশটাকে কোথায় নিয়ে গেছেন, $1 ইকুয়াল মূল্য হয়ে গেছে 98 টাকা। आज की जीत उसी बात को फिर से मजबूत करने के लिए है कि एनडीए को, भाजपा को लोगों ने जिताया है। अब भाजपा के नेतृत्व की ये जिम्मेवारी है कि किसी ऐसे व्यक्ति को बिहार का मुख्यमंत्री बनाए
जो कि बिहार में रोजगार लाए, बिहार में शिक्षा की स्थिति को सुधारे, भ्रष्टाचार कम हो और सबसे बढ़कर पलायन बंद हो। ये सीधा सीधा मैसेज है। 30 बरस का जो गढ़ है वो सिर्फ 30 दिनों में ढह गया। বজ্রপাতে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। বাজ পড়ে 6 জনের মৃত্যু হয়েছে দক্ষিণবঙ্গে। এক দুপুরেই 6 চাষির প্রাণ গিয়েছে বজ্রপাতে। বাজ পড়ে হাওড়ায় 3 জনের, বাঁকুড়ায় 2 জন, ঝাড়গ্রামে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুপুর থেকে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বাঁকুড়ায় বড়জোড়ায় ধান রোয়ার সময় মৃত্যু হয় এক মহিলার। বাঁকুড়ার বিষ্ণুপুরে চাষের কাজ সেরে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় এক কৃষকের। ঝাড়গ্রামের বিনপুরে জমিতে সার দেওয়ার সময় এক তরুণের মৃত্যু হয়। হাওড়ার জগৎবল্লভপুরে একসঙ্গে মৃত্যু হয় 2 জন চাষির। হাওড়ার আমতায় চাষের কাজ ছেড়ে কোদাল ধোয়ার সময় বজ্রপাতে মৃত্যু হয় একজনের। বজ্রপাত থেকে বাঁচতে কংক্রিটের নিচে থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। রাজ্যের মানুষের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব এবার, যেটা মন্ত্রী ঘোষণা করেছেন। শহরে বেআইনি নির্মাণ রুখতে কড়া দাওয়াই এবার পুর নগর উন্নয়ন মন্ত্রী। 2026-এর 31শে মার্চ পর্যন্ত তৈরি হওয়া বাড়ি নিয়ে কোনো অভিযোগ এলে তা খতিয়ে দেখবে সরকার। মন্তব্য মন্ত্রী অগ্নিমিত্রা পালের। তারাতলার ঘটনার পর এবার বিল্ডিং প্ল্যান অনুমোদনের নতুন ব্যবস্থা চালু হচ্ছে। ভবিষ্যতে বিশেষজ্ঞ সংস্থা অর্থাৎ থার্ড পার্টি এজেন্সির ক্লিয়ারেন্স না মিললে সই করা হবে না বিল্ডিং প্ল্যানে। কড়া বার্তা দিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 31 মার্চ 2026-এর মধ্যে যা বাড়ি হয়েছে সেটা যদি আমাদের কমপ্লেন আসে বা আমাদের নিজেদের যে সার্ভে চলছে সেখানে যদি আমরা দেখি কোনো ইররেগুলারিটি হয়েছে তাহলে সেখানে কিন্তু আমরা হিউজ একটা পেনাল্টি দেব। এত বড় একটা পেনাল্টি দেব যে আপনাদের খুব কষ্ট হবে সেটাকে শোধ করতে। হিউজ পেনাল্টি ফর কমার্শিয়াল বিল্ডিং অ্যান্ড পেনাল্টি ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং। কমার্শিয়াল বিল্ডিংয়ে আপনি দেখাতে পাচ্ছেন যে এইটা জায়গাটা আপনি নিয়েছেন আপনার এমপ্লয়ির জন্য বা আপনার ক্লায়েন্টদের জন্য, তবেই কিন্তু আমরা ছুট দেব। এবং আমরা মোটামুটি ঠিক করছি কিছু এজেন্সিকে, থার্ড পার্টিকে আমরা রাখবো যাতে এই তারাতলার মতো ঘটনা না হয়। ন্যাশনাল এজেন্সি, কোনো ছোটোখাটো এজেন্সি নয়, তাদেরকে এমপ্যানেল করে তারা প্রতিটা ক্ষেত্রে মনিটর করবে এবং তাদের সই ছাড়া আমরা আপনাদের নেক্সট স্টেপে যেতে দেবো না। ক্লিয়ার থাকলাম যে হ্যাঁ এজেন্সি ওকে করেছে, পারত পক্ষে তারাতলার মতো ঘটনা হবে না। অবৈধভাবে কেরোসিন মজুতের অভিযোগ উঠছে। বনগাঁ থানার আইসির নেতৃত্বে রেডপাড়া এলাকায় ব্যবসায়ীর বাড়িতে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। বনগাঁর 2 জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় 10,000 লিটার কেরোসিন। 10,000 লিটার কেরোসিন। আটক 3 জন ব্যবসায়ী। মজুত জ্বালানির কোনো নথি দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করে প্রশাসন। বনগাঁ নিউ মার্কেটেও অবৈধভাবে কেরোসিন বিক্রির অভিযোগ ওঠে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বনগাঁর 2 জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় 10,000 লিটার কেরোসিন উদ্ধার হয়েছে। আমি আজকে এই মুহূর্তে 2টো বাজার করলাম, তাতে মানে গত কয়েকদিনের থেকে একটু কম আছে। এখানে বাজারে সবসময় একটু কম থাকে, মানে এটা তো একটা পাইকারি মার্কেট তো, হ্যাঁ। তবে বিষয়টা হচ্ছে যে একটু বেশি বেশি নিতে হয়, মানে সাধারণ পাবলিক যারা এমনি নর্মাল বাজার করে খায় তাদের ক্ষেত্রে দেখেন পুলিশের কাছে একটাই অভিযোগ, চাষি যদি ন্যায্য দাম পায় তবে ঠিক আছে। চাষির কাছ থেকে কিনছে এক দাম, বিক্রি করছে তার 3 ডাবল দাম।